দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ডিকোড ল একাডেমির পক্ষ থেকে উপস্থিত সকল গ্রাজুয়েট বৃন্দকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, আজকে আমাদের 15তম ক্লাস। আমরা 11 থেকে 14 পর্যন্ত আমাদের ফৌজদারি কার্যবিধির আমরা একটা মামলার শুরু থেকে রায় পর্যন্ত কি কি প্রসেসিং ফলো করে আমাদেরকে একটা মামলাকে শুরু থেকে রায় পর্যন্ত নিয়ে আসতে হবে, সেই বিষয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করলাম। তো আজকে আমরা দেখব যে পোস্ট ট্রায়াল অর্থাৎ রায়ের পরবর্তী করণীয় ধাপ। রায়ের পরবর্তী করণীয় ধাপ ফৌজদারি কার্যবিধিতে আপিল এবং রিভিশন। তো আজকে আমরা দেখব আপিল এবং রিভিশন। শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, আমাদের ফৌজদারি কার্যবিধিতে 404 থেকে 431 ধারার মধ্যে আপিলের যে চ্যাপ্টার আছে, এই আপিলের বিষয়ে আমরা প্রথমে দেখব, তারপরে আমরা রিভিশনের বিষয়ে দেখব। তো আমরা আমাদের ফৌজদারি কার্যবিধির 31 অধ্যায়ে অর্থাৎ 31 অধ্যায়ে আমরা আপিল পাব, এবং এই আপিল হচ্ছে 404 ধারা থেকে 431 ধারা পর্যন্ত বিস্তৃত। জুডিশিয়ারি ও বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য সম্পূর্ণ চিরসবুজ এভারগ্রিন মাস্টার গাইড। চলুন আমরা দেখি যে আপিল আসলে কি। তো আপিল যদি আপনি বুঝতে চান, সেক্ষেত্রে আপনাকে সরাসরি আপনি এভাবে বুঝতে পারেন যে নিম্ন আদালতের কোনো একটা রায় বা আদেশের বিরুদ্ধে যে কোনো সংক্ষুব্ধ পক্ষ ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে নিম্ন আদালতের মামলার রায়, নিম্ন আদালতের একটা মামলার রায় বাতিল, সংশোধন বা বিচারিক পর্যালোচনার জন্য উচ্চতর আদালতে লিখিতভাবে যে আইনি আবেদন জানায়, সেটাকেই আমরা আপিল বলি। তাহলে আপিল কি পাইলাম? যে আপিলে আপনার ঘটনাগত প্রশ্ন এবং আইনের প্রশ্ন নিয়ে যদি কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে উচ্চ আদালতে এই রায় বাতিল, সংশোধন বা বিচারিক পর্যালোচনার জন্য যে লিখিত আবেদন জানানো হয়, সেটি হচ্ছে আপিল। তাহলে আপিলের ধারা হচ্ছে আমাদের 404 থেকে 431 পর্যন্ত। এই 404 ধারায় বলা আছে প্রথমেই যে নো আপিল শ্যাল লাই ফ্রম এনি জাজমেন্ট অর অর্ডার অফ এ ক্রিমিনাল কোর্ট। অর্থাৎ ক্রিমিনাল আদালতে, ফৌজদারি আদালতের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে, কোনো রায় বা আদেশের বিরুদ্ধে আপিল চলবে না, except as provided for by this court or by any other law for the time being in force। অর্থাৎ আইনে স্পষ্ট বিধান না থাকলে কোনো আপিলই, ফৌজদারি আইনে আপনার কোনো অর্ডার বা জাজমেন্টের বিরুদ্ধে আপিল চলবে না। আর আপিল কোনো সহজাত অধিকার, ইনহেরেন্ট রাইট নয়। আপিল কোনো ইনহেরেন্ট রাইট মানে সহজাত অধিকার নয়, এটি সম্পূর্ণ স্ট্যাটিউটরি রাইট অর্থাৎ সংবিধিবদ্ধ অধিকার। আইনে স্পষ্ট বিধান না থাকলে আপিল করা যায় না। তাহলে আমরা কি পাইলাম? আমাদের 404 ধারায় পাইলাম যে ফৌজদারি আইনে কোনো রায় বা আদেশের বিরুদ্ধে আপিল চলবে না যদি আইনে স্পষ্ট বিধান না থাকে। ওকে, তাহলে আমরা এখন দেখি যে আপিল, যে একটা আপিলটা আপনি কোথায় দায়ের করবেন? আইনে যদি বিধান থাকে, আইনের বিধান অনুযায়ী আপনি আপিলটা কোথায় দাখিল করবেন? এখন আপনার একটা মামলার রায় হইলো, আপনার আইনে বিধান আছে আপিল করার, কিন্তু আপনি আপিলটা করবেন কোথায়? তো এই বিষয়টা যদি আপনি বুঝতে হয়, তাহলে আপনাকে যেতে হবে কোথায়? দেখি, নিম্ন আদালতের। তাহলে আপিলের যে ফর্মটা নির্ধারিত হবে কিভাবে? নিম্ন আদালতের সাজার মেয়াদের উপর ভিত্তি করে, নিম্ন আদালতের সাজার মেয়াদের উপর ভিত্তি করে আপিলের ফর্ম তৈরি হবে। তাহলে আমরা প্রথমে যদি আমাদের 407 নম্বর ধারায় যাই, ফৌজদারি কার্যবিধির 407 নম্বর ধারায় যাই, ওখানে বলা আছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিষয়টা মনে রাখতে হবে, দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দেয়া শাস্তির আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দেওয়া শাস্তির আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। কোথায় বলা আছে? 407 নম্বর ধারায়। আর 408 নম্বর ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বলা আছে। এখানে বলা আছে সিএমএম, সিজেএম ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজা দিলে, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজা দিলে আপিল যাবে দায়রা জজ আদালতে। দায়রা জজ আদালতে অর্থাৎ কোর্ট অফ সেশনে যাবে। কোথায় বলা আছে? 408-এর কতে বলা আছে। 408-এর কতে বলা আছে যে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজা দিলে আপিল যাবে দায়রা জজ আদালতে অর্থাৎ কোর্ট অফ সেশনে। 408-এর এতে বলা আছে। আর 408-এর পরে দ্বিতীয় আরেকটা পয়েন্ট দিয়ে বলা আছে যে যুগ্ম দায়রা জজ। আমরা জানি একজন যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ সাজা দিতে পারে 10 বছর। তাহলে ওই যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত কাউকে সাজা দেয়, সেই 5 বছর পর্যন্ত যদি কাউকে সাজা দেয় তাহলে তার আপিল যাবে দায়রা জজ আদালতে। তাহলে আমরা কি জানি যে সিজেএম বা এসিজেএম অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত বছর সাজা দিতে পারে? 5 বছর। আর 408-এর খতে এক কথাই বলছে যে যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত সাজা দেয় তাহলে আপিল যাবে আপনার দায়রা জজ আদালতে। অর্থাৎ 408-এর এটা হচ্ছে খ। 408-এর খতে বলছে যে যুগ্ম দায়রা জজ 5 বছরের বা 5 বছর বা 5 বছরের কম সাজা দিলে তার আপিল যাবে দায়রা জজ আদালতে। আর পরবর্তী আরেকটা পয়েন্ট দিয়ে বলছে যুগ্ম দায়রা জজ, এই একই যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি সাজা দেয়, তার সাজার মেয়াদ আছে কত? 10 বছর। অর্থাৎ উনি 6 বছর দিতে পারে, 7 বছর দিতে পারে বা 8 বছর দিতে পারে। সেরকম যদি সাজা দেয় সেক্ষেত্রে তার আপিলটা যাবে সরাসরি হাইকোর্ট বিভাগে। এটা কোথায় বলা আছে? 408-এর গতে বলা আছে। আর 410-এ বলা আছে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে সাজাই দিব সেটা সরাসরি হাইকোর্টে আপিল যাবে। তাহলে আমরা এখান থেকে কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আপিল যাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে। আর সিএমএম, সিজেএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের কম সাজা দেয় সেক্ষেত্রে আপিল যাবে দায়রা জজ আদালতে। আর যুগ্ম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ সাজা দিলে সেটা যাবে সরাসরি হাইকোর্ট বিভাগে। তাহলে এইভাবে আমরা বিষয়টাকে কিন্তু মনে রাখতে পারি। তাহলে আমরা এখন কয়েকটা বিষয় দেখব যে কোন কোন ক্ষেত্রে আপিল চলে না। ঠিক আছে? আপিল কোন কোন ক্ষেত্রে চলে না। আপিল চলে না হচ্ছে প্রথম আমরা দেখব আমাদের ধারা 12 ফৌজদারি কার্যবিধির ধারা 412 দোষ স্বীকার। যদি কোনো ব্যক্তি দোষ স্বীকার প্লি অফ গিলটি গ্রহণ করলে সাজার পরিমাণ ছাড়া মূল রায়ের বিরুদ্ধে আপিল চলে না। কোথায় পাবো? 412-তে। তাহলে 412, 13, 14 তিনটা সেকশন আছে আপনার আপিল চলে না। তাহলে আরেকটা কি কোনটা পাইলাম? 413 তুচ্ছ মামলা পিটি কেস, এ সংশোধিত আইনে নির্ধারিত সীমার মধ্যে জরিমানা হলে আপিল করা হয় না। আর 414-তে বলা আছে সংক্ষিপ্ত বিচার অর্থাৎ সামারি ট্রায়ালের সংশোধিত সীমার মধ্যে জরিমানা হলে আপিল চলে না। সো আমরা 412, 13 এবং 14 তিনটা ধারা হচ্ছে আপিল চলে না এবং এই বিষয়টা আমরা মনে রাখবো। 412 হচ্ছে দোষ স্বীকার, 413 হচ্ছে তুচ্ছ মামলা এবং 414 হচ্ছে সংক্ষিপ্ত বিচার। এরপরে আমাদের ফৌজদারি কার্যবিধির অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ধারা হচ্ছে 417, যেখানে বলা আছে যে খালাসের বিরুদ্ধে আপিল। এখন আমরা এতক্ষণ পড়লাম যে একজন ব্যক্তিকে যদি দণ্ডিত করা হয় সে কোথায় আপিল করবে? তার শাস্তির অনুযায়ী, তার শাস্তির মেয়াদ অনুযায়ী।
কিন্তু কোনো ব্যক্তিকে যদি আদালত খালাস দেয়, তাহলে তার বিরুদ্ধে আপনার প্রতিকার কি? তার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রাষ্ট্রপক্ষ এবং আপনার নালিশি মামলায় বাদীপক্ষ। আমরা তো জানি যে একটা ফৌজদারি মামলা যখন কোর্টে আপনার রাষ্ট্রপক্ষ থাকে, জিআর মামলায় সবসময় বাদীর পক্ষে রাষ্ট্র থাকে। তাহলে এখানে বলছে যে খালাসের বিরুদ্ধে আপিল করতে হইলে দুই ধরনের ব্যক্তি আপিল করতে পারবে। একটা হচ্ছে রাষ্ট্রপক্ষ অর্থাৎ পিপি, আর নালিশি মামলায় অর্থাৎ সিআর মামলায় বাদী। তাহলে আমরা দেখি যে এই আপিলটা কে কোথায় করবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত যদি খালাস দেয় কোনো ব্যক্তিকে, একটা ম্যাজিস্ট্রেট আদালত কোর্ট থেকে যদি কোনো ব্যক্তিকে খালাস দেওয়া হয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে খালাসের বিরুদ্ধে যে আপিলটা করা হবে এটা যাবে সরাসরি দায়রা জজ আদালতে, ম্যাজিস্ট্রেট থেকে যাবে দায়রা জজ আদালতে। কোথায় পাবো? 417 একে। আর এখন বলা আছে যে দায়রা জজ যদি খালাস দেয়, একজন দায়রা জজ যদি একটা মামলার তার যে এখতিয়ারভুক্ত মামলা সেখান থেকে যদি কাউকে খালাস দেয়, অর্থাৎ হত্যা হইতে পারে, চুরি হইতে পারে, ধর্ষণ হইতে পারে, এই ধরনের মামলার ক্ষেত্রে যদি দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আদালত যদি খালাস দেয়, সেক্ষেত্রে তার আপিলটা যাবে সরাসরি হাইকোর্ট বিভাগে। এটা বলা আছে কোথায়? 417(2) বলা আছে। আর এই যে রাষ্ট্রপক্ষ আর নালিশি মামলায় বাদী, এদের দুইজনার আবেদনের সময়সীমা দুই রকমের। কেমন? রাষ্ট্রপক্ষ খালাসের আদেশ থেকে সর্বোচ্চ 180 দিন অর্থাৎ 6 মাসের মধ্যে খালাসের বিরুদ্ধে নিয়ে হাইকোর্টে বা আপনার দায়রা জজ আদালতে আপিল করতে পারবেন। কোন ক্ষেত্রে? যখন ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিবে তখন দায়রা জজ আদালতে, এবং হাইকোর্ট যখন আপনার দায়রা জজ আদালত খালাস দিবে তখন সরাসরি হাইকোর্ট বিভাগে। তাহলে রাষ্ট্রপক্ষ থেকে পিপি খালাসের আদেশ থেকে সর্বোচ্চ 6 মাসের মধ্যে আপিল করতে পারবে। এবং এটা বলা আছে কোথায়? এটা বলা আছে আমাদের তামাদি আইনের অনুচ্ছেদ 157-তে বলা আছে যে খালাসের বিরুদ্ধে আপিল করার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 6 মাস। আর নালিশি মামলায় একটু ভিন্ন, অর্থাৎ খালাসের তারিখ থেকে 2 মাসের মধ্যে, 60 দিনের মধ্যে 417(3) বলা আছে যে 2 মাসের ভিতর এই বাদীকে খালাসের বিরুদ্ধে আপিল করতে হবে। যদি কোনো খালাস মামলায় বাদী সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে তিনি সিআর মামলার ক্ষেত্রে 2 মাসের মধ্যে আপিল করতে পারবেন, ধারা 417(3) বলা আছে। এই 2 মাস পার হলে বাদীর একুইটাল আপিল আর গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এই 2 মাস যদি পার হয়ে যায় সেক্ষেত্রে বাদী আর খালাসের বিরুদ্ধে আপিল করতে পারবেন না। তারপরে আমরা দেখি ধারা 417 অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এতক্ষণ পাইলাম যে শাস্তির বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল। এখন দেখি যে যদি দণ্ডটা অপর্যাপ্ত হয়, অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আপিল 417 এখানে মূল কথাটা বলা আছে আসামিকে দোষী সাব্যস্ত করে কিন্তু অপরাধের গুরুত্বের তুলনায় অত্যন্ত কম। আসামি নির্দোষ না, কিন্তু আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু তিনি যে অপরাধটা করছেন সেই অপরাধের গুরুত্বের তুলনায় অত্যন্ত কম বা নগণ্য শাস্তি, ইনডিকুয়েট সেন্টেন্স প্রদান করলে এই আপিল দায়ের করা যায়। কোন আপিল? এই যে অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আপিল, অর্থাৎ একজন ব্যক্তি 10 বছরের শাস্তি পাওয়ার মতো একটা অপরাধ করলো, কিন্তু আদালত তাকে 2 বছরের শাস্তি দিল, তখন সংক্ষুব্ধ পক্ষ কারা হতে পারবে? এখানে বলা আছে যে, এখানেও বলা আছে যে পাবলিক প্রসিকিউটর সরকারের পক্ষে। আর সিআর মামলায় আপনার এই যে নালিশি মামলায় সংক্ষুব্ধ বাদী, একটা নালিশি মামলায় সংক্ষুব্ধ বাদী এবং আপনার এই যে আপনার সিআর মামলায় সংক্ষুব্ধ বাদী আর পাবলিক প্রসিকিউটর সরকারের পক্ষে আপনার এই অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে। কোন ক্ষেত্রে? যখন সাজাটা কম দিবে। ধরেন একটা মামলায় তার 7 বছর সাজা হওয়ার কথা, কিন্তু তাকে 2 বছরের সাজা দিছে, তখন কি করবে সরকার? অথবা যদি নালিশি মামলা হয় সেক্ষেত্রে বাদী এই সাজা বৃদ্ধির জন্য, এই সাজা বর্ধিত করার জন্য আপিল করতে পারবে। তাহলে আমরা পাইলাম যে আপনার আপিল কারা করতে পারবে।
তবে এখন এদের সময়সীমা কত, এইখানে একটু বিষয় আছে। আপনার যেহেতু আমরা খালাসের বিরুদ্ধে আপিলের সময়সীমা দুই ধরনের ভিন্ন ছিল, কিন্তু এখানে বলছে যে পাবলিক প্রসিকিউটর করুক আর সিআর মামলায় সংক্ষুব্ধ বাদী করুক, রায় ঘোষণার তারিখ থেকে 60 দিনের মধ্যে আপনাকে মামলা করতে হবে। ঠিক আছে, পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে মামলা করবেন সরাসরি হাইকোর্ট বিভাগে, আর এই যে সিআর মামলায় সংক্ষুব্ধ বাদী উনি আপিল করতে পারবেন আপিলিয়েট আদালতে, অর্থাৎ আপনার যে আপিলের যে ফোরাম, এই ফোরাম অনুযায়ী তিনি যেখানে আপিল করতে পারবেন সেই আদালতে উনি আপিল করতে পারবেন। আর পাবলিক প্রসিকিউটরের ক্ষেত্রে বলা আছে যে তিনি সরাসরি হাইকোর্টে আপিল করতে হবে। আর এর উদ্দেশ্যটা হচ্ছে হাইকোর্ট বিভাগ বা উপযুক্ত আপিল আদালত শুনানি শেষে আসামির সাজার মেয়াদ আইন অনুযায়ী বৃদ্ধি মানে এনহ্যান্স করতে পারেন। ওকে, তাহলে আমরা আরেকটা ধারা দেখব যে 423 নম্বর ধারা, আপনার ফৌজদারি কার্যবিধির 423 নম্বর ধারা, যেখানে আপিলের মানে আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে বলা আছে যে আপিল আদালতের ক্ষমতা সমূহ কি কি। আপিল শুনানি শেষে বিজ্ঞ আপিল বিচারক রেকর্ড ও প্রমাণ পর্যালোচনা করে কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তো এখানে কয়েকটা বিষয় বলা আছে। তো প্রথমত হচ্ছে যদি হস্তক্ষেপের কারণ না থাকে, আপিলেট আদালত যদি দেখে যে আপিলে হস্তক্ষেপের কোনো কারণ নাই, তাহলে আপিল ওখান থেকে ডিসমিস করে দিবে। এটা একটা বিষয়, তার ক্ষমতা আছে। আরেকটা ক্ষমতা আছে অ্যাকুইটাল, সাজার আদেশ বাতিল করে আসামিকে খালাস দিতে পারবে। একটা সাজার আদেশকে বাতিল করে আসামিকে সাজা দিতে পারবে, খালাস দিতে পারবে। একটা সাজাপ্রাপ্ত আসামি আপিল করলে আপিলেট আদালত তাকে খালাস দিতে পারে। তারপর হচ্ছে কনভিকশন, অর্থাৎ খালাসের আদেশ। আমরা যে 417-তে পড়লাম খালাসের আদেশ, এই খালাসের আদেশের বিরুদ্ধে আপিল হলে সেক্ষেত্রে আসামিকে দোষী সাব্যস্ত করতে পারে। সব কাগজপত্র, সকল রেকর্ড, সকল আপনার নথি পর্যালোচনা করে তাকে দোষী সাব্যস্ত করতে পারে। তারপর বলছে যে অল্টার সেন্টেন্স, অর্থাৎ সাজার ধরন বা ধারা পরিবর্তন, যেমন 5 বছরের কারাদণ্ডকে আপনার জরিমানা করে দিল, এই ধরনের মানে অল্টার সেন্টেন্স দিতে পারবে, একটার পরিবর্তে আরেকটা দণ্ড দিতে পারবে আপনার সকল নথি পর্যালোচনা করে। রিডিউস সেন্টেন্স, সাজার মেয়াদ বা জরিমানার পরিমাণ কমিয়ে দিতে পারে। ইনহ্যান্স সেন্টেন্স, সাজার মেয়াদ বৃদ্ধি। ইনহ্যান্স সেন্টেন্স মানে সাজার মেয়াদ বৃদ্ধি, এটা শুধুমাত্র ধারা আপনার 417 এর আপিলে। 417 এতে আছে আপনার অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। তো অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে সাজার মেয়াদ বৃদ্ধি করতে পারে। আর হচ্ছে অর্ডার রিট্রায়াল, অর্থাৎ পূর্বের রায় বাতিল করে পুনরায় নতুন ট্রায়ালের নির্দেশ দিতে পারে। পূর্বে যে একটা রায় ছিল সেই রায়টাকে বাতিল করে আবার নতুন করে ট্রায়ালের নির্দেশ দিতে পারে। কে পারে? আপিলিয়েট আদালত। এটা হচ্ছে আপিলিয়েট আদালতের ক্ষমতা। আরেকটা কথা বলছে লাস্টে যে রিভার্স ফাইন্ডিং, অর্থাৎ নিম্ন আদালতের ফাইন্ডিং, দোষ নির্ধারণ, বাতিল বা উল্টে দেওয়া। তাহলে আমরা এই কয়েকটা বিষয় পাইলাম। আপিল আদালতের ক্ষমতা কি কি? একটা হচ্ছে অ্যাকুইটাল, কনভিকশন, অল্টার সেন্টেন্স, রিডিউস সেন্টেন্স, ইনহ্যান্স সেন্টেন্স, অর্ডার রিট্রায়াল, রিভার্স ফাইন্ডিং। আর যদি কোনো হস্তক্ষেপের কারণ না থাকে তাহলে আপিল ডিসমিস করবে, যেটা আমরা প্রথমেই দেখলাম। এই ছিল আপিল আদালতের আসলে ক্ষমতা। এটা আছে কোথায়? ধারা 423-এ ফৌজদারি কার্যবিধির 423 নম্বর ধারায় আছে। তারপরে 431 নম্বর ধারাটা আমরা একটু দেখি, যে একটা আপিল চলাকালীন যদি কোনো ব্যক্তি মারা যায়, অর্থাৎ আপনার একটা আপিল আদালতে চলমান আর ওই অবস্থাতেই যদি কোনো ব্যক্তি মারা যান, সেক্ষেত্রে তার কনসিকুয়েন্সটা কি হবে? তাহলে সাধারণ নিয়ম হচ্ছে খালাসের বিরুদ্ধে আপিল 417 বা কম সাজার আপিল 417 চলাকালীন প্রধান আসামি মারা গেলে আপিলটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত বা বাতিল বা অ্যাবেট হয়ে যাবে। অর্থাৎ আপনার আপিল
চলাকালীন আসামি মারা গেলে 417 বা 417 এতে আমরা যে পড়লাম আপনার খালাসের বিরুদ্ধে আপিল এবং কম সাজার মানে আপনার কম সাজার বিরুদ্ধে যে আপিল, সেটা চলাকালীন প্রধান আসামি মারা গেলে আপিলটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত বা বাতিল বা যেটাকে আমরা বলি অ্যাবেট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে একটা বিষয় টুইস্ট আছে, সেটা হচ্ছে ব্যতিক্রম। যদি আসামিকে কারাদণ্ডের বদলে কেবল জরিমানা, যদি আসামিকে কারাদণ্ডের বদলে কেবল জরিমানা ফাইন অনলি দেওয়া হয় তাকে, তবে মৃত্যুর পরেও আপিল অ্যাবেট হবে না। আপনার যদি জরিমানা থাকে আপিল অ্যাবেট হবে না, কারণ জরিমানার আর্থিক দায়বদ্ধতা আসামির মৃত্যুর পরও তার সম্পত্তি থেকে আদায়যোগ্য। আপিল চলাকালীন সাজা স্থগিতকরণ। এখন আমরা দেখি যে একটা আপিল চলমান, সেই অবস্থায় তার সাজা স্থগিত করে তাকে কিভাবে জামিনে মুক্ত করা যায়। একটা আপিল চলাকালীন একজন আসামিকে কিভাবে তার সাজাটাকে স্থগিত করে জামিনে মুক্ত করা যায় সেই বিষয়টা দেখি। এটা আছে কোথায়? ধারা 426। আপনার আগেরটা হচ্ছে 431 আপিল চলাকালীন আসামি মারা গেলে, আর এটা হচ্ছে 426 অর্থাৎ আপিল চলাকালীন সাজা স্থগিতকরণ। আপিল দায়েরের উপর, আপিল দায়েরের পর, একটা আপিল দায়েরের পর আপিল আদালত যুক্তিসঙ্গত কারণ সাপেক্ষে আপিল চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, ওই আপিলটা চূড়ান্ত নিষ্পত্তি যতদিনে না হবে ততক্ষণ পর্যন্ত নিম্ন আদালতের সাজা স্থগিত, সাসপেন্ড, স্থগিত, বাতিল না কিন্তু স্থগিত, সাসপেন্ড রাখতে পারেন এবং আসামিকে জামিন দিতে পারেন। অর্থাৎ আপিল চলাকালীন আপনার নিম্ন আদালতের যে সাজা আছে দেওয়া, সেই সাজাটাকে আপিল চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাসপেন্ড করে রাখতে পারেন, অর্থাৎ স্থগিত করে রাখতে পারেন এবং আসামিকে জামিন দিতে পারেন। এখন এখানে একটা বিষয়, সাসপেনশন অফ সেন্টেন্স আর খালাস এক জিনিস না। সাসপেনশন অফ সেন্টেন্স হচ্ছে সাজা স্থগিত করা, মানে আসামির অপরাধ মুছে যাওয়া বা খালাস নয়। এটি কেবল আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাস্তির কার্যকারিতাকে সাময়িকভাবে পজ করে রাখা মাত্র। আমরা যে দেখি না অনেক সময় ভিডিও যখন চলে তখন পজ করে রাখি, কিছু সময়ের জন্য বন্ধ করে রাখি, দাঁড় করে রাখি, এটা হচ্ছে ওই বিচারটাকে দাঁড় করে রাখা, মানে আপনার সাসপেনশন অফ সেন্টেন্স, মানে স্থগিত রাখা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসে। আসামির দোষী সাব্যস্ততার স্ট্যাটাস বহাল থাকে। এখানে আপনার তাকে সম্পূর্ণ খালাস বা তার উপর থেকে অপরাধের চিহ্ন মুছে যায় না, তার উপরে দোষী সাব্যস্ততার স্ট্যাটাস বহাল থাকে কিন্তু সাময়িকভাবে স্থগিত করে রাখে। ঠিক আছে, এবং তাকে জামিনে দিতে পারেন। এই হচ্ছে আপনার 426-এর মূল বিষয়। তাহলে আমরা দেখি ট্রায়াল বনাম আপিল, অর্থাৎ বিচার, মূল বিচার এবং আপিলের মধ্যে পার্থক্যটা কি। তাহলে এখানে আমরা যদি লক্ষ্যর দিক থেকে দেখি, মূল বিচারে কি হয়? অপরাধের সত্যতা যাচাই করে রায় দেওয়া হয়, অর্থাৎ একটা ঘটনার সেই একটা অপরাধের সেই বিষয়টার সত্য মিথ্যা যাচাই করে রায় দেওয়া হয় ট্রায়ালে। আর আপিলেট আদালত কি করে? নিম্ন আদালতের রায়ের আইনগত ঘটনাগত তথ্য অনুযায়ী সঠিক কিনা তা পুনর্বিবেচনা করে। অর্থাৎ তাহলে দুজনের কাজটা কিন্তু ভিন্ন। একটা হচ্ছে অপরাধের সত্য মিথ্যা যাচাই করে রায় দেয় ট্রায়ালে, আর আপিল কি করে? আপিল আদালত নিম্ন আদালতের রায়ের আইনগত ঘটনাগত তথ্য অনুযায়ী সঠিক কিনা তা পুনর্বিবেচনা করে। সাক্ষ্যর দিক থেকে মূল বিচারে প্রত্যক্ষ সাক্ষ্য গ্রহণ করা হয়, সাক্ষীর জেরা এবং মূল প্রমাণ রেকর্ড করা হয়, অর্থাৎ মূল প্রমাণগুলোকে আপনার আমাদের এই মামলার নথিতে রেকর্ডভুক্ত করা হয়। আর সাধারণত নতুন সাক্ষ্য গ্রহণ করা হয় না আপিলিয়েট আদালতে, আদালতের রেকর্ডের ভিত্তিতে সিদ্ধান্ত হয়। বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত প্রমাণ গ্রহণ করা যেতে পারে। ঠিক আছে, আপিলিয়েট আদালত কি করবে? সাধারণত নতুন সাক্ষ্য গ্রহণ করা হয় না, তবে আদালতের রেকর্ডের ভিত্তিতে সিদ্ধান্ত দেয়। তবে বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। আর বার্ডেনটা কি? অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণের দায় প্রসিকিউশনের। ট্রায়ালে অপরাধটাকে সন্দেহাতীতভাবে প্রমাণ করার দায় হচ্ছে প্রসিকিউশনের।
আর আপিলেন্টকে দেখাতে হয়, যিনি আপিলকারী তাকে দেখাতে হয় যে নিম্ন আদালতের রায়ে আইনগত বা তথ্যগত বা প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে। অর্থাৎ এখানে রাষ্ট্রপক্ষকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়, আর এখানে অ্যাপ্লিক্যান্টকে আপনার যিনি আপনার আপিলকারী, ঠিক আছে, তাকে দেখাতে হয় যে নিম্ন আদালতের রায়ে আইনগত তথ্যগত বা প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে। আর অধিকার, ফৌজদারি মামলার স্বাভাবিক বিচার প্রক্রিয়ার অংশ হচ্ছে ট্রায়াল। একটা ফৌজদারি মামলার স্বাভাবিক বিচার প্রক্রিয়ার অংশ হচ্ছে ট্রায়াল। আর আপিল কোনো মৌলিক অধিকার নয়, এটি সম্পূর্ণ আইনের প্রদত্ত অধিকার, অর্থাৎ স্ট্যাটিউটরি রাইট। আপিল হচ্ছে কোনো মৌলিক অধিকার না, কিন্তু এটি সম্পূর্ণ স্ট্যাটিউটরি রাইট, মানে আইনে প্রদত্ত একটা অধিকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রায়াল এবং আপিলটা আসলে কি। ওকে, তাহলে আমরা পরবর্তী পার্ট দেখি 2, অর্থাৎ রিভিশন। রিভিশন কি, এর সংজ্ঞা, প্রকৃতি ও মূল ধারাসমূহ। বার কাউন্সিল রিটেন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক রিভিশন। তো চলুন আমরা দেখি আসলে রিভিশন কি। রিভিশন কি, এখানে বলা আছে যে অধীনস্থ আদালতের দেওয়া কোনো আদেশ, রায় বা সাজার আইনগত সঠিকতা, বৈধতা বা প্রমিততা, অর্থাৎ লিগ্যালিটি, প্রপ্রিয়টি অর কারেক্টনেস এবং কার্যধারার নিয়মিততা যাচাই করার জন্য উচ্চতর আদালতে যে বিশেষ ক্ষমতা তাকে রিভিশন বলে। অর্থাৎ আপনি যদি সহজ ভাষায় বুঝতে চান যে নিম্ন আদালতের আদেশ, রায় বা কার্যক্রমের আইনগত ভুল, অনিয়ম বা অবৈধতা হয়েছে কিনা এইটা যাচাই করার জন্য উচ্চতর আদালতের যে বিশেষ ক্ষমতা তাকে রিভিশন বলে। আর এর উদ্দেশ্য হচ্ছে বিচারিক ভুল সংশোধন করা। তাহলে এর উদ্দেশ্য হচ্ছে বিচারিক ভুল সংশোধন করা। রিভিশন কোনো পক্ষের অধিকার নয়, এটা গোল্ডেন রুল। রিভিশন কোনো পক্ষের অধিকার নয়, এটি সম্পূর্ণ আদালতের ডিসক্রিশনারি জুরিসডিকশন। আপিলের মতো শুনতে আদালত বাধ্য নয়। তাহলে আমরা গোল্ডেন রুলটা কি জানলাম, যে রিভিশন কোনো পক্ষের অধিকার নয়, এটি সম্পূর্ণ আদালতের ডিসক্রিশনারি জুরিসডিকশন। আপিলের মতো শুনতে আদালত বাধ্য নয়। আর রিভিশনের তামাদি বা সময়সীমা, সিআরপিসি আপনার এই যে সিআরপিসি আমাদের যে ফৌজদারি কার্যবিধি, এই ফৌজদারি কার্যবিধিতে রিভিশনের জন্য নির্দিষ্ট কোনো লিমিটেশন নেই। যথাসম্ভব বিলম্ব না করে দায়ের করা উচিত। তবে আমাদের বিভিন্ন প্রচলিত নিয়মে 60 দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হয়, এটা হচ্ছে প্রচলিত নিয়ম এবং সুপ্রিম কোর্টের অনুমোদন সাপেক্ষে। রিভিশনের ধারাসমূহ আমরা এক নজরে যদি দেখি, রিভিশনের ধারা হচ্ছে আমাদের 435 থেকে আমরা 442 পর্যন্ত পাবো। ঠিক আছে, 435 থেকে 442 পর্যন্ত। তাহলে আমরা দেখি 435-এ কি আছে। 435 কিন্তু রিভিশনের ধারা না, 435 হচ্ছে রেকর্ড কলিং পাওয়ার, অর্থাৎ নথি তলব করার ক্ষমতা। 435-এ বলছে নথি তলব করা, নিম্ন আদালতের নথি তলব করার ক্ষমতা হচ্ছে 435-এ। 436-এ হচ্ছে আপনার নালিশ খারিজের পর পুনরায় অনুসন্ধানের নির্দেশ। নালিশ খারিজের পর পুনরায় অনুসন্ধানের নির্দেশ দেয় আপনার 436-এর পাওয়ার। আর 439-এ হচ্ছে আপনার হাইকোর্ট ডিভিশনের রিভিশন ক্ষমতা। আর 439-এর এই হচ্ছে আপনার সেশন কোর্টের বা জজ কোর্টের দায়রা জজের নিজস্ব চূড়ান্ত রিভিশন ক্ষমতা। তাহলে আমরা এই 4টে ধারা আমাদেরকে রিভিশন অধ্যায় থেকে অত্যন্ত যত্ন সহকারে মনে রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে। তাহলে নথি তলব করার ক্ষমতা, রেকর্ড কলিং পাওয়ার রিভিশনের 435-এ পাবো আমরা। 435-এ পাবো কি, যে আপনার নথি তলব করার ক্ষমতা, অর্থাৎ রেকর্ড কলিং পাওয়ার। হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আদালত তার অধীনস্থ যে কোনো ফৌজদারি আদালতের
বিচারিক কার্যক্রমের নথি রেকর্ড অফ এনি প্রসিডিং সশরীরে তলব করতে পারেন। কিসের জন্য? আইনগত সঠিকতা যাচাই, নিম্ন আদালতের সিদ্ধান্ত আইনানুগ কিনা তা পরীক্ষা করার জন্য। এখতিয়ার অপব্যবহার, বিচারক তার আইনি এখতিয়ারের অপব্যবহার করছেন কিনা তা দেখবেন। আর স্থগিতাদেশ বা জামিন, নথি তলবের পর সাজা সাময়িক স্থগিত ও আসামিকে জামিন দেওয়া যায়। অর্থাৎ একটা নথি তলব করার পরে তার সাজা স্থগিত করে তাকে জামিন দিতে পারেন। তাহলে আমরা কি পেলাম? যে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আদালত তার অধীনস্থ যে কোনো ফৌজদারি আদালতের বিচারিক কার্যক্রমের নথি সশরীরে তলব করতে পারেন। কিসের জন্য? আইনগত সঠিকতা যাচাই করার জন্য, এখতিয়ারের অপব্যবহার হয়েছে কিনা তা দেখার জন্য, এবং প্রয়োজনে আপনার সাজা স্থগিত করে জামিন দেওয়ার জন্য। নালিশ খারিজ হলে পুনঃ অনুসন্ধানের নির্দেশ, অর্থাৎ যখন কোনো ম্যাজিস্ট্রেট ধারা 203 অনুযায়ী নালিশি মামলা সরাসরি খারিজ করেন, যখন কোনো ম্যাজিস্ট্রেট, আমরা কি পাইলাম যে 203-এ আপনার 200 ধারায় নালিশ, আর 203-এ যখন ওই নালিশটা খারিজ করা হয় তখন করেন, অথবা 204-3 অনুযায়ী আসামিকে অব্যাহতি দেন, তখন সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারেন না, তখন তাদের ওই ক্ষেত্রে আপিলের অনুমোদন নাই। তাহলে তখন প্রতিকারের পথ কি? তখন সংক্ষুব্ধ পক্ষ ধারা 135 প্লাস 136 মিলিয়ে রিভিশন করবেন, দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ রেকর্ড পর্যালোচনা করবেন, তখন নিম্ন আদালতের রেকর্ড পর্যালোচনা করবেন রিভিশন আদালত। আর আদালতের ক্ষমতা ওই ম্যাজিস্ট্রেটকে বা অন্য কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে, তখন এক্ষেত্রে আদালত কি করতে পারবে? যে ওই ম্যাজিস্ট্রেটকে বা অন্য কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মামলাটির পুনঃতদন্ত ফার্দার ইনকোয়ারি করার নির্দেশ দিতে পারেন। আপনার 203-এ সরাসরি মামলাটাকে বাদ দিয়ে দিল, অথবা 204 অনুযায়ী অব্যাহতি দিল, সেক্ষেত্রে এই যে সংক্ষুব্ধ পক্ষ যার মামলাটা বাদ হইল বা খারিজ হইল অথবা অব্যাহতি দিল মামলায় বিষয়ে, সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ যদি 204-এ যদি কাউকে অব্যাহতি দিয়ে দেয়, সেক্ষেত্রে কি পারবে? তখন সংক্ষুব্ধ পক্ষ ওই ম্যাজিস্ট্রেটকে বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে মামলাটির পুনঃতদন্ত ফার্দার ইনকোয়ারি করার নির্দেশ দিতে পারবেন। কে পারবে? রিভিশন আদালত। ওকে, তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধির অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ধারা হচ্ছে আপনার 439, অর্থাৎ হাইকোর্ট বিভাগের রিভিশনাল ক্ষমতা ও কঠোর সীমাবদ্ধতা। হাইকোর্ট বিভাগের রিভিশনাল ক্ষমতাটা আমরা পাবো কোথায়? 439-এ। আর 439-এর এতে পাবো আপনার দায়রা আদালতের রিভিশনাল ক্ষমতা। তাহলে আমরা 439টা আগে দেখি, হাইকোর্ট বিভাগের রিভিশনাল ক্ষমতা। হাইকোর্ট বিভাগ কি কি পারে? হাইকোর্ট বিভাগ রিভিশনাল ক্ষমতায় সাজা কমাতে পারেন, পুনঃবিচারের নির্দেশ দিতে পারেন, অর্থাৎ পুনরায় বিচারের নির্দেশ দিতে পারেন, আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন, অর্থাৎ রিডিউস সেন্টেন্স দিতে পারেন, সাজা কমাতে পারেন, অর্ডার রিট্রাই অর্থাৎ পুনঃবিচারের নির্দেশ দিতে পারেন, এবং সিদ্ধান্ত পরিবর্তন অর্থাৎ অল্টার বা মডিফাই ফাইন্ডিং দিতে পারেন। তাহলে হাইকোর্টের রিভিশনাল ক্ষমতা আমরা দেখলাম। আর 439-এর 4-এ বলা আছে, এখানে পরম সীমাবদ্ধতার কথা বলা আছে, যে হাইকোর্ট বিভাগ রিভিশনে কোনো খালাস ব্যক্তিকে, যে ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে নিম্ন আদালতে, তাকে কনভিকশন মানে তাকে সাজা দিতে পারেন না। নিম্ন আদালত আসামিকে খালাস দিলে রিভিশনে তা উল্টে সাজা দেওয়া অসম্ভব। খালাসকে সাজা দিতে প্রসিকিউশনকে ধারা 417-তে তখন আপিল করতে হবে। খালাসের বিরুদ্ধে আপিল হবে 417-র আন্ডারে। 400 আপনার হাইকোর্ট বিভাগ কোনো খালাসপ্রাপ্ত ব্যক্তিকে আপনার সাজা দিতে পারবে না, এটা বলা আছে 439-এর 4-এ। দায়রা জজের রিভিশন ক্ষমতা কি আমরা দেখি, এবং দ্বিতীয় রিভিশনে নিষেধাজ্ঞা, অর্থাৎ ধারা 439-এর এ অনুযায়ী, 439-এর এ অনুযায়ী দায়রা জজ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে, কোন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে দায়রা জজ হাইকোর্টের মতোই চূড়ান্ত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন।
কোন সেকশনের আন্ডারে? 439-এর এ। প্রথমে দায়রা জজ আদালতে রিভিশন করলে তার সিদ্ধান্তের বিরুদ্ধে 439-এর এর 2-তে বলছে যাইয়া যে প্রথমে দায়রা জজ আদালতে রিভিশন করলে তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয়বার হাইকোর্টে রিভিশন করা যাবে না। দায়রা জজের আদেশই চূড়ান্ত, অর্থাৎ দ্বিতীয়বার রিভিশন হবে না। দায়রা জজ যেরকম একটা রিভিশন পাওয়ার ইউজ করবে হাইকোর্টের মতোই, তার রিভিশন পাওয়ারটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এর বিরুদ্ধে আপনি হাইকোর্টে যেতে পারবেন না দ্বিতীয় রিভিশন করার জন্য। কিন্তু এখন এখানে একটা বিষয় আছে, যদি একটা মামলায় 2 জন আসামি থাকে, এখন একজন ব্যক্তি দায়রা আদালতে রিভিশন করলেন, এখন ওই ব্যক্তি দ্বিতীয়বার হাইকোর্টে রিভিশন করতে পারবেন না। কিন্তু যদি অপর পক্ষ মানে অন্য যে আসামি আছে যিনি দায়রা জজ আদালতে রিভিশন করেন নাই, ঠিক আছে, যদি অপর পক্ষ দায়রা জজের আদেশে সংক্ষুব্ধ হয়, এখন ওই যে আপনার দায়রা জজ আদালতটা একজন গেল, ওই ব্যক্তি পরবর্তীতে দ্বিতীয়বার রিভিশন করতে পারবে না হাইকোর্টে। কিন্তু যে ব্যক্তি দায়রা জজ আদালতে রিভিশন করেন নাই, তবে সে হাইকোর্টে যেতে পারবে। এটি একপক্ষীয় চূড়ান্ততার নীতি, অর্থাৎ যে ব্যক্তি দায়রা জজ আদালতে রিভিশন করেন নাই একই মামলায় ওই ব্যক্তি কিন্তু আপনার হাইকোর্টে যেতে পারবে। এই কথাটাই এখানে বলা আছে। আর আপিলহীন আদেশ, অর্থাৎ যেসব আদেশের বিরুদ্ধে আইনে আপিলের ব্যবস্থা নেই সেসব ক্ষেত্রে আইনগত ত্রুটি, অবৈধতা বা বিচারিক অনিয়ম থাকলে সাধারণত রিভিশনই প্রধান প্রতিকার। যেসব আদেশের বিরুদ্ধে আইনে আপিলের ব্যবস্থা নেই সেসব ক্ষেত্রে আইনগত ত্রুটি, অবৈধতা বা বিচারিক অনিয়ম থাকলে সাধারণত রিভিশনই প্রধান প্রতিকার। রিভিশন হলো আপিলহীন অনেক আদেশের বিরুদ্ধে প্রধান প্রতিকার। তবে প্রতিটি আপিলহীন আদেশে রিভিশন যোগ্য হবে কিনা তা সংশ্লিষ্ট আইন ও বিচারিক নীতির উপর নির্ভর করে। তো কোন কোন ক্ষেত্রে আমরা দেখি, যদি অভিযোগ থাকে যে সমন বা ওয়ারেন্ট আইন বহির্ভূতভাবে জারি হয়েছে, মানে আইনগতভাবে জারি হয়নি, তাহলে রিভিশন ওই আদেশের বিরুদ্ধে রিভিশন করা যেতে পারে। কগনিজেন্স অর্ডার, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক বেআইনিভাবে আমল গ্রহণের আদেশের বিরুদ্ধে রিভিশন সম্ভব। বাংলাদেশে কগনিজেন্স অর্ডারের বিরুদ্ধে রিভিশন একটি স্বীকৃত প্রতিকার। আর ডিসচার্জ অর্ডার, ধারা 241-এর এ ম্যাজিস্ট্রেট আদালত বা 265-সি দায়রা আদালত অনুযায়ী আসামিকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায়। তাহলে আমরা এই 3টে বিষয় মনে রাখবো। ফৌজদারি মামলায় রিভিউর কঠোর নিষেধাজ্ঞা, আমরা যদি রায় চ্যাপ্টারে আমাদের যে ফৌজদারি কার্যবিধির রায় অধ্যায় আছে 366 থেকে 373, ওখানে 369 ধারায় বলা আছে যে ফৌজদারি মামলায় রিভিউ কঠোর নিষেধাজ্ঞা। রিভিউ হলো একই বিচারক নিজের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য নিজের কাছেই আবেদন করা, অর্থাৎ একই বিচারক নিজের দেওয়া রায়কে পুনর্বিবেচনার জন্য আবার তার কাছেই যদি আবেদন করা হয় সেটাকে বলে রিভিউ। কিন্তু ধারা 369-এর ফৌজদারি কার্যবিধির 369-এ স্পষ্ট বলে রায় স্বাক্ষরিত হলে আর পরিবর্তন বা রিভিউ সম্ভব নয়। রায় একবার স্বাক্ষরিত হলে আর পরিবর্তন বা রিভিউ সম্ভব নয়। মূল নিষেধাজ্ঞা, রায়ে স্বাক্ষর ও ঘোষণার পর বিচারক নিজে তা রিভিউ করতে পারেন না, এটি পরম নিষেধ। আর এখানে একমাত্র ব্যতিক্রম যেটা, সেটা হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক, অর্থাৎ লিখন ত্রুটি বা এরিথমেটিক্যাল ইরর, গাণিতিক ভুল সংশোধন করা। অর্থাৎ আপনার যদি লিখন ত্রুটি থাকে বা গাণিতিক ভুল থাকে সেটা শুধুমাত্র সংশোধন করতে পারবে, কিন্তু কোনো রিভিউ করতে পারবে না। আর 561-এর এ, 561-এর এটা হচ্ছে রিভিউ পাওয়ার নয়, কিন্তু এটা হচ্ছে আদালতের ইনহেরেন্ট জুরিসডিকশন বা ইনহেরেন্ট পাওয়ার। এখানে পরীক্ষা অনেক সময় ট্র্যাপ প্রশ্ন দেয় যে হাইকোর্ট কি ধারা 561 এ দিয়ে নিজের রায় রিভিউ করতে পারে, এরকম যদি প্রশ্ন অনেক সময়
বার কাউন্সিলে আসতে পারে। তো সঠিক উত্তর হবে ধারা 561 এ কোনো রিভিউ পাওয়ার নয়, এটি হাইকোর্টের ইনহেরেন্ট জুরিসডিকশন বা অন্তর্নিহিত ক্ষমতা। এর উদ্দেশ্য হচ্ছে আইনের অপব্যবহার রোধ ও ন্যায় বিচার নিশ্চিত করা, আর এর প্রয়োগ শুধু এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস বা চরম ব্যতিক্রমী পরিস্থিতিতে এই 561 এ ব্যবহার করা হয়, প্রয়োগ করা হয়। আর এর সীমা এটি সাধারণ নিয়ম নয়, অত্যন্ত সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে এই 561 এ। তাহলে আমরা কি জানলাম যে ফৌজদারি কার্যবিধিতে রিভিউ চরম নিষেধাজ্ঞা। আপিল ও রিভিউর ভিত্তি, আপিল ও রিভিশনের ভিত্তি। আপিল ও রিভিশনের ভিত্তিটা কি? রিজনড জাজমেন্ট অর্থাৎ রিজন জাজমেন্ট অর্থাৎ আপিল ও রিভিশনের ভিত্তি। কারণবিহীন রায়ের পরিণতিটা কি হয়? ধারা 367 অনুযায়ী, এই যে রায় চ্যাপ্টারে আছে 366 পরে 366, ধারা 366 অনুযায়ী রায়ের কারণ দর্শানো বাধ্যতামূলক। একটা রায়ে কারণ দর্শানো বাধ্যতামূলক। ওখানে আমরা দেখেছি কারণবিহীন রায় সরাসরি বাতিলযোগ্য। একটা কারণবিহীন, যদি আপনি রায়ে কোনো কারণ না লেখেন, কারণবিহীন রায় সরাসরি বাতিলযোগ্য। কিরকম? সিদ্ধান্তের পেছনে আইনগত যৌক্তিক যদি কোনো কারণ না থাকে, কারণবিহীন রায়, সিদ্ধান্তের পিছনে আইনগত যৌক্তিক কারণ না লেখা থাকলে সেই রায় সরাসরি বাতিলযোগ্য। আপিল থেকে রিভিশন, আপিল না চললে রিভিশন মামলা দায়ের করা যায়। এরকম কোনো ক্ষেত্রে যদি সিদ্ধান্তের পিছনের আইনগত যৌক্তিক কারণ না থাকে, সেই ক্ষেত্রে যদি আপিল করা যায়, আপিল করতে হবে। আপিল না করলে রিভিশন করা যাবে। আপিল না চললে রিভিশন মামলা দায়ের করা যায়। সেট অ্যাসাইড, বাতিল অর্থাৎ উচ্চ আদালত কর্তৃক রায় বাতিল করা। তখন উচ্চ আদালত কর্তৃক রায় বাতিল করে দেবে যখন আপনি দেখবে যে এই যে কারণ লিপিবদ্ধ করছে, একটা শাস্তি যে দেওয়া হয়েছে, এই শাস্তির পিছনের সিদ্ধান্তের আইনগত যৌক্তিক কারণ লেখা নেই বা কারণ যদি না থাকে, সেক্ষেত্রে তখন সেট অ্যাসাইড করা যাবে। তাহলে আমরা দেখি আপিল বনাম রিভিশন গ্রহণের আইনি মানটা কি। আপিল হচ্ছে আইন অনুযায়ী আবেদনটি মেইনটেইনেবল বা রক্ষণীয় হলে এবং নির্ধারিত শর্ত পূরণ করলে, আমরা আপিলের যে শর্ত আছে সেই আপিলের শর্ত পূরণ করলে আপিল আদালত সেটি শুনতে আইনত বাধ্য। এটি সংবিধিবদ্ধ অধিকার, আদালতের ঐচ্ছিকতা নয়। আর রিভিশন হচ্ছে, রিভিশন গ্রহণ করা বা না করার ক্ষেত্রে আদালত সম্পূর্ণ তার জুডিশিয়াল ডিসক্রিশন, বিচারিক বিচক্ষণতা ব্যবহার করবে। এটি কোনো বাধ্যবাধকতা নয়, আদালতের ঐচ্ছিক ক্ষমতা। তামাদি ও জরিমানার সীমা। আপিলের তামাদি লিমিটেশন অ্যাক্ট 1908 সালের অনুযায়ী, লিমিটেশন অ্যাক্ট আপনার 1908 সাল অনুযায়ী, তামাদি আইন 1908 অনুযায়ী নির্ধারিত মেয়াদের, প্রেসক্রাইব পিরিয়ড অর্থাৎ নির্ধারিত মেয়াদের ভেতরে উপযুক্ত আদালতে দায়ের করতে হবে। কি? আপিলের তামাদির ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টে যেভাবে বলা আছে 50 থেকে 57 মধ্যে ফৌজদারি ক্ষেত্রে 4টা আপনার অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদে যেভাবে বলা আছে সেই অনুযায়ী, বা আইনে যদি কোনো জায়গায় নির্ধারিতভাবে নিশ্চিতভাবে বলা থাকে, সেই অনুযায়ী আপনাকে প্রেসক্রাইব পিরিয়ড অর্থাৎ ওই মেয়াদের ভিতরে উপযুক্ত আদালতে দায়ের করতে হবে। আর রিভিশনের তামাদি সুনির্দিষ্ট সময়সীমা নেই। ফৌজদারি কার্যবিধিতে রিজনেবল টাইম, যুক্তিসঙ্গত সময় ও আদালতের প্রচলিত রেওয়াজ অনুযায়ী দায়ের করতে হবে। আদালতের প্রচলিত রেওয়াজ অনুযায়ী দায়ের করতে হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের একটি রায় বলা আছে 60 দিন, অনুচ্ছেদ 155 অনুযায়ী আপনার 2 মাসের ভিতরে রিভিশন দায়ের করতে হয়। আর জরিমানার সীমা ধারা 413 থেকে 414, নির্ধারিত সীমার নিচে জরিমানা হলে আপিল চলে না, একমাত্র প্রতিকার রিভিশন। সীমা অতিক্রম করলেই কেবল আপিলের অধিকার জন্মে। যখন সীমা অতিক্রম করবে তখনই আপিলের অধিকার জন্মে। আর সীমার নিচে থাকলে তখন আপনি রিভিশন করতে পারবেন। এই যে 412, 413, 14 আমরা দেখলাম, এক্ষেত্রে জরিমানার ক্ষেত্রে একটা লিমিটেশন দেওয়া থাকে। এই লিমিটেশনের সীমার অতিক্রম করলে কেবল আপিল অধিকার জন্মে, আর যদি আপনার সীমার নিচে থাকে সেক্ষেত্রে আপনার একমাত্র প্রতিকার হচ্ছে রিভিশন। তাহলে আমরা
আপিলযোগ্য আদেশ যেগুলা দেখলাম যে আপিল, তার বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল খারিজ হলে, আপিলে ব্যর্থ হলে ধারা 561 চরম ব্যতিক্রমে বা অনন্য ক্ষমতার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। আর নন আপিলযোগ্য আদেশ রিভিশন শুধুমাত্র আইন অনুযায়ী। নন আপিলযোগ্য আদেশের ক্ষেত্রে আপনার রিভিশন শুধুমাত্র আইন অনুযায়ী করা যাবে, সব ক্ষেত্রে না। নিম্ন আদালতের রায়ের পর প্রথমে দেখুন আদেশটি আপিলযোগ্য কিনা। আপিলযোগ্য হলে আপিল, না হলে রিভিশন। আপিল খারিজ হলে চরম ব্যতিক্রমী পরিস্থিতিতে ধারা 561 প্রয়োগ সম্ভব। তো আমাদের চূড়ান্ত ম্যাট্রিক্স অর্থাৎ আপিল বনাম রিভিশন। আপিল হচ্ছে সংবিধিবদ্ধ অধিকার, আর রিভিশন হচ্ছে বিচারিক বিচক্ষণতা। আপিল হচ্ছে তথ্য আইনের ভুল, আর রিভিশন হচ্ছে আইনগত বৈধতা ও প্রমিততা। আর আপিল হচ্ছে উচ্চতর আপিল আদালতে আপনি আপিল করতে পারবেন, আর রিভিশন হচ্ছে দায়রা জজ বা হাইকোর্টে আপনি রিভিশন দায়ের করতে পারবেন। আর কারা করতে পারবে? সংক্ষুব্ধ পক্ষ, আর রিভিশনও করতে পারবে সংক্ষুব্ধ পক্ষ। আইনের ভিত্তি সংবিধিবদ্ধ তত্ত্বাবধানমূলক, অর্থাৎ উদ্যোগ গ্রহণ করতে পারবে আপনার সংক্ষুব্ধ পক্ষ আপিলের ক্ষেত্রে, আর রিভিশনের ক্ষেত্রে পারবে সংক্ষুব্ধ পক্ষ ও আদালত সুমুটু হয়ে রিভিশন করতে পারে। এই ছিল আমাদের আজকের ক্লাস।